নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। বৃষ্টিতে ছন্দপতন আগরতলায়, সব জেলায় জারি কমলা সতর্কতা। শীঘ্রই রেশনে নতুন কার্ড দেবে খাদ্য দপ্তর। 30শে সেপ্টেম্বরের মধ্যে KYCর নির্দেশ দিয়ে জারি বিজ্ঞপ্তি। আমতলীতে উদ্ধার উপজাতি মহিলার মৃতদেহ, ঘটনায় আটক মৃতার স্বামী। সততার পরিচয় দিলেন অটো চালক সুজিত সরকার, ফিরিয়ে দিলেন গাড়িতে ফেলে যাওয়া লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে আশ্বস্ত করলেন মোহাম্মদ ইউনুস। ফোনে দুই নেতার মধ্যে হলো ইতিবাচক আলোচনা। শনিবার কুমারীটিলা SCERT-তে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যের শিক্ষকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, জাতির মেরুদণ্ড হলেন শিক্ষক। রাজ্যের শিক্ষার আঙিনায় SCERT অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজ্য আগামী দিনে কোন দিশায় যাবে তাও নির্ধারিত হয় শিক্ষকের দ্বারাই। ছাত্র সমাজকে নিজের হাতে গড়ে তোলেন শিক্ষকরা। তাই শিক্ষকদের দক্ষতা বাড়াতে রাজ্য সরকার নানা রকম পদক্ষেপ নিচ্ছেন। এই পদক্ষেপের অংশ হিসেবে SCERT-তে নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং নতুন পাঠ্যসূচির উন্মোচন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বলি যে জাতির মেরুদণ্ড নাকি শিক্ষক। আমি নিজেও শিক্ষক ছিলাম মেডিকেল কলেজে, আপনাদের মতো না। তো আমরা জানি যে শিক্ষকের দায়িত্ব আপনাদের উপর সবকিছুই। আগামী দিন ত্রিপুরা কোন দিশায় যাবে, রাজ্য কোন দিশায় যাবে, পুরোটা কিন্তু আপনাদের উপরই তার দায়িত্ব বর্তায়। এখানে টেকনিক্যাল বিষয়ে অনেক আলোচনা হয়েছে, কিভাবে আপনাদেরকে আরো টেকনিক্যালি সাউন্ড করা যায়। ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট আমরা করলাম সরকারের পক্ষ থেকে, SCERT-র পক্ষ থেকে, সবই হচ্ছে। কিন্তু আলটিমেট সেটা কি আমাদের স্টুডেন্টদের রেজাল্টে। আমাদের স্টুডেন্টের 1 থেকে 5 জন, 7 জন, 10 জন ভালো রেজাল্ট করলো, তাতে কিন্তু মানে টিচারের 100% এভারেজ ঠিক আছে, একজন একদম এক্সট্রিম ভালো হতে পারে, কিন্তু তার রেজাল্ট। এদিন মুখ্যমন্ত্রী নিজের শিক্ষকতার অভিজ্ঞতায় ভাগ করে নেন এই অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এত দ্বারা গণবন্টন ব্যবস্থার আওতাধীন রাজ্যের সকল রেশন কার্ডধারী উপভোক্তাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে রেশন দোকানে নিরবিচ্ছিন্নভাবে রেশন সামগ্রী পেতে পরিবারের সকল সদস্যের শনাক্তকরণের জন্য আগেই আঙুলের ছাপের মাধ্যমে আধার KYC করা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এবার খুব শীঘ্রই গণবন্টন ব্যবস্থায় পুরনো কাগজের রেশন কার্ডের বদলে নতুন রেশন কার্ড প্রদান করতে চলেছে খাদ্য দপ্তর। এক্ষেত্রে রেশন কার্ডে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্যাদি নিশ্চিত করতে হবে KYCর মাধ্যমে। রেশন কার্ডধারী উপভোক্তাদের এখনও যাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই বা KYC হয়নি, আগামী 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যেই সংশ্লিষ্ট রেশন দোকানে গিয়ে ইপোস মেশিনে আঙুলের ছাপ স্ক্যান করে KYC করে নিতে নির্দেশ দিয়েছে ত্রিপুরা রাজ্য খাদ্য দপ্তর। শনিবারই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে খাদ্য দপ্তর। আমতলী থানার অন্তর্গত রানীর খামার এলাকায় শনিবার উদ্ধার করা হয় এক জনজাতি মহিলার মৃতদেহ। ঘটনায় তদন্তের স্বার্থে মৃতার স্বামীকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, আমতলী থানার অন্তর্গত রানীর খামার সন্ধি সংঘ ক্লাব সংলগ্ন কৃষ্ণদাসের রাবার বাগানে কাজ করার জন্য ধলাই জেলার ধুমাছড়া এলাকার বিশ্বজিৎ দেববর্মা এবং তাঁর স্ত্রী সরি দেববর্মা রাবার বাগানের একটি বাড়িতে গত 3 বছর ধরে বসবাস করছেন। শনিবার সকালে ঘর থেকে উদ্ধার করা হয় সরি দেববর্মার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন SDPO সহ আমতলী থানার পুলিশ আধিকারিকরা। নিয়ে আসা হয় ফরেনসিক টিমের সদস্যদেরও। প্রাথমিকভাবে ঘটনা নিয়ে পুলিশের বক্তব্য, তার স্বামীর হাতেই খুন হয়েছেন সরি দেববর্মা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এই নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে দাবি পুলিশ আধিকারিকদের। আমরা দেখলাম
ডেড বডির পাশে একটা গামছার জুতো টয়ে পড়ে আছে, তাই ভাবলাম যে এটা দিয়ে। কোনো মানে দাঁড়ালো কিছু পাওয়া গেছে? না না, আর কিছু কোনো আঘাত নেই। আপনারা আটক করছেন কারণে? আমরা আপাতত তদন্তের সাথে ওনার হাজবেন্ডকে আমরা আটক করেছি। সাত সকালে জনজাতি মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে আসেন সরি দেববর্মার পরিবার পরিজনরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার সকাল থেকে ত্রিপুরায় মাঝারি বৃষ্টিপাতের ছন্দপতন ঘটিয়েছে জনজীবনে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শনিবার বিকেল পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে 69 মিলিমিটার এবং সর্বনিম্ন এডিনগরে রেকর্ড করা হয়েছে 0.2 মিলিমিটার। আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় দক্ষিণ ত্রিপুরা জেলায় জারি করেছে কমলা সতর্কতা। তেমনি আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে 24 ঘন্টা দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়ে ত্রিপুরাতেও। জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য চিকিৎসা পরিষেবা বন্ধ থাকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল, জিপি এবং আইজিএম হাসপাতালে। ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থার ডাকা দেশব্যাপী 24 ঘন্টার ধর্মঘটের প্রভাব পড়ে ত্রিপুরাতেও। কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট পালন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা IMA। প্রেক্ষিতে শনিবার সকাল 6টা থেকে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া অন্য সব ধরনের চিকিৎসা পরিষেবা বন্ধ থাকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল, আইজিএম এবং জিবিতে। ঘটনার সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে IMA ত্রিপুরা শাখা। এই ধরনের ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। সবচেয়ে জঘন্যতম ঘটনা, আমরা সবাই একযোগে এই ঘটনার নিন্দা করি এবং এই ঘটনার যাতে প্রকৃত বিচার হয়, যারা প্রকৃত অর্থে দোষী তাদের যেন শাস্তি হয়, কাউকে যেন রেহাই দেওয়া না হয়, কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয়, আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস কেউ করেও থাকে তাদেরও যেন শাস্তির আওতায় আনা হয়। এটাই আমাদের একমাত্র দাবি এবং খুব দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় সেটা আমাদের দাবি। আরজিকরের মতো ঘটনাগুলির প্রতিবাদে সমাজকেও এগিয়ে আসতে হবে বলে জানান IMA ত্রিপুরা শাখার নেতৃত্বরা। তাদেরও যাতে চিহ্নিত করা হয় অনতিবিলম্বে। এবং আমরা সমাজকে একটা বার্তা দিতে চাই যে হাসপাতাল, এখন আপনারা জানেন যে হাসপাতালের আরেক নাম হচ্ছে আরোগ্য মন্দির। তো যে প্রতিষ্ঠানকে আমরা মন্দির স্বরূপ দেখি, সেই প্রতিষ্ঠানে যদি আমরা সুরক্ষিত না থাকি, সিকিউরিটি দিয়ে আমাদের সুরক্ষা করা সম্ভব নয়। সেটা অনেকবার প্রমাণিত হয়ে গেছে, অনেকবার হাসপাতালে ভাঙচুর হয়েছে, অনেক ঘটনা হয়েছে। সমাজকে দায়িত্ব নিতে হবে, সমাজের সব অংশের মানুষদের এগিয়ে যেতে হবে, যে এগিয়ে আসতে হবে যে হাসপাতালের সুরক্ষার জন্য সবাই যাতে বদ্ধপরিকর থাকে। আমাদের এটা ভাবনার বিষয়, আমাদের চিন্তা করার বিষয়। শুধু মনে রাখবেন যে এটা শুধু ডাক্তারি সমাজের প্রতি যে অ্যাটাক সেরকম নয়, এটা সমগ্র সমাজের প্রতি এক ধরনের আক্রমণ। তো সমাজের সকল স্তরের জনগণকে রুখে দাঁড়াতে হবে। আরজিকরের মতো মানবিকতার চূড়ান্ত লজ্জাকর এবং ঘৃণিত কার্যকলাপগুলি ঠেকাতে পারে আইনের কঠোর প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উদয়পুরে শিক্ষক খুন, নাবালিকা গণধর্ষণ এবং পশ্চিমবঙ্গের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এবার রাধাকৃষ্ণপুর থানা ঘেরাও করল বামফ্রন্টের 4টি ছাত্র সংগঠন। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে এই বিক্ষোভ মিছিল করে বামেরা। জামতলা CPIM পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বামেদের 4টি ছাত্র সংগঠন এই মিছিলটি শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে। পরবর্তী সময়ে আরকিপুর থানা ঘেরাও করে দাবি তোলে শিক্ষক অভিজিতের খুনের ঘটনার সঙ্গে যুক্ত সকলকে গ্রেপ্তার করতে হবে। এছাড়াও নাবালিকা ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদিনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন CPIM দলের উদয়পুর মহকুমা কমিটির সম্পাদক দিলীপ দত্ত, ছাত্রনেতা শুভ চক্রবর্তী, ফারুক আহমেদ, প্রীতম শীল, তন্ময় নন্দী সহ অন্যান্যরা। এদিন ছাত্রনেতা শুভ চক্রবর্তী বিক্ষোভ কর্মসূচির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন খুনের ঘটনা এবং ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত শাসক শিবির, তাই মূল দোষীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। এই 3টি বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা উদয়পুর শহরে বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাওর কর্মসূচি আমরা গ্রহণ করেছি। মূলত
আমাদের উদয়পুরের শিক্ষক অভিজিৎ থেকে গত 8 আগস্ট মারাত্মকভাবে পেটানো হয়েছে। আমাদের এই উদয়পুরের পোল্ট্রি রোডে বিজিবির দুর্বৃত্ত বাহিনী অভিজিৎকে বাড়িতে ডেকে নিয়ে সে জায়গার মধ্যে মারাত্মকভাবে জখম করা পরবর্তী সময়ে গত 10 আগস্ট জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে জায়গায় মৃত্যুবরণ করে। শিক্ষককে পিটিয়ে হত্যার প্রতিবাদে আমাদের রাজ্যের উদয়পুর মহকুমার ওয়াইমুড়াতে গত 14 আগস্ট 16 বছরের নাবালিকা কন্যা সে জায়গার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন। তাছাড়া কলকাতার আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়া ছাত্রী সে জায়গার মধ্যে ধর্ষণের পর খুন করা হয়েছে। এই 3টি ঘটনাকে নিয়ে আমরা এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ, টিএসি উদ্যোগে উদয়পুর শহর আমরা বিক্ষোভ মিছিল এবং এই থানা ঘেরাওর কর্মসূচি আমরা সংগঠিত করছি। আমরা মনে করি আমাদের রাজ্যের মধ্যে ছাত্র থেকে শিক্ষক, শিক্ষক থেকে ছাত্রী, সাধারণ জনগণ এই বিজিবির শাসনে। এদিন বাম ছাত্র সংগঠনের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করা হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুর নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে এই বার্তা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সাম্প্রতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর চলে হামলা। ঘটনায় ভারত যে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নিজের ভাষণে তারই ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত 140 কোটি ভারতবাসী। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे। खास करके 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানের বক্তব্যকে গুরুত্ব দিয়ে এবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নরেন্দ্র মোদীকে ফোন করে আশ্বস্ত করলেন সেদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। ফোন আলাপের কথা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মোদী। তিনি লেখেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রফেসর ইউনূসের সঙ্গে কথা হয়েছে। গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। উনি আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়। উল্লেখ্য, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে এই বিষয়ে প্রথম একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে লেখা হয়, দেশের কোথাও কোথাও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটছে। এটি উদ্বেগজনক। নয়া সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনও ক্ষমা চেয়ে নেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে। দক্ষিণ এশিয়ায় নিজেদের স্বার্থ রক্ষার জন্যই বরাবর নিবিড় মিত্র সুলভ সম্পর্ক নিয়ে চলেছে ভারত ও বাংলাদেশ। রাজনৈতিক পট পরিবর্তনের পরও বৃহত্তম গণতান্ত্রিক প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আগের মতোই যে নিবিড় সম্পর্ক বজায় রাখবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মোহাম্মদ ইউনূসের ফোন তারই স্পষ্ট ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে সক্রিয় ভূমিকা নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী ও সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার তৃতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার, শিক্ষা ও অর্থনীতি সহ রাষ্ট্রীয় কাঠামোর সব স্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও জানান তিনি। Fair and participatory elections can be held. We
Your Excellencies, the theme of this summit, as well as for this inaugural Leaders Association, an empowered Global South for a sustainable future, is a very timely and appropriate one. The Global South must work together to ensure a sustainable future for our Mother Earth. We can start with the vision of building a world of 3 zeros: zero net carbon emissions, zero wealth concentration, and zero unemployment. If we give an important place for our social businesses, that is, business which are created solely for fixing social and environmental problems, we can set our path to create a world of 3 zeros. We invite the leaders of the Global South to work together for creating social business. নয়াদিল্লিতে তৃতীয় ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সামিট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ফোন আলাপে সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা। শনিবার সকাল 10:30 থেকে বেলা 11টা পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। দেওয়া নেওয়া আর স্বার্থের সমাজেও আছে কিছু ব্যতিক্রমী মানুষ। তেমনই একজন মানুষ অটো চালক সুজিত সরকার। গাড়িতে ফেলে যাওয়া লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার ফিরিয়ে দিলেন অলংকারের মালিকের কাছে। ব্যতিক্রমী এই যুবককে সম্বর্ধনা দিল পূর্ব থানার পুলিশ। ঘটনায় জানা যায়, গতকাল রাত্রে ধলেশ্বর থেকে জিরানিয়া এনআইটি যাওয়ার পথে সুজিত সরকারের অটোতেই লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণালংকার ভর্তি ব্যাগ ফেলে রেখে যান সুদীপা সাহা নামের এক মহিলা। এই সমাজে 500,000 টাকার জন্য যখন মারামারি কাটাকাটির শেষ নেই, তখন এত স্বর্ণের অলংকার দেখেও লোভে চনমন করে ওঠেনি সুজিত সরকারের মন। ব্যাগ নিয়ে সোজা হাজির হন পূর্ব থানায়, জমা করেন অলংকার ভর্তি ব্যাগ। পরে তথ্য তল্লাশি করে অলংকারের প্রকৃত মালিক মহিলাকে অলংকারগুলি ফেরত দেয় পূর্ব থানার পুলিশ। শনিবার ফুলের স্তবক দিয়ে সুজিত সরকার ও তাঁর স্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেন পূর্ব থানার কর্তারা। স্পষ্টভাবে পুলিশ আধিকারিকরা জানান, এই ঘটনা থেকে অনেক কিছু শেখার রয়েছে, যা আগামীর মানবতাকে আরো উজ্জ্বল করে তুলবে। ছোটটা একটা জিনিস, এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই, যেটা সবাই জানার দরকারও আছে, এটা থেকে অনেক কিছু শেখারও আছে। তাই এটা আপনাদের কাছে বলা। এবং আজকে আমরা জিনিসগুলি ওনাকে আমরা পৌঁছে দেবো ওনার হাতে, এবং আমরা সুজিত সরকারকে আজ আমরা একটা সম্বর্ধনা দেব। এবার শোনা যাক মনের কি অনুভূতিকে পুঁজি করে আনুমানিক 3 লাখ টাকা মূল্যের অলংকার ফেরত দিয়েছিলেন অটো চালক সুজিত সরকার। পাইছি কই বলতে প্যাসেঞ্জার কই থেকে কই গেছে, সারাদিন অটো চালাই এটা তো কইতে পারি না কই থেকে কই প্যাসেঞ্জাররা, কিন্তু রাত্রে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি। পরে সকালে ঘুম থেকে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে। হঠাৎ করে আমি কই ব্যাগটা তো আমি ধরছি না, এটা গাড়িতে রেখে দিয়েছি, ঠিক আছে। রাখার পরে আমি কই যার ব্যাগটা, আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন, জিগাই মু 3-4জন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেন বা কেউ খোঁজ করছেন, এরকম করে সারাদিন রাত্রে আমার কাছে রাখতে আসে দেখি যে কেউ খোঁজ করছেন। আমি রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি থানাতে জমা দিই, বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছে থানাতে দিয়ে আসবে। ব্যাগটা কি অটোর পিছনে ছিল? হ্যাঁ, অটোর পিছনে ডিক্কিতে ছিল। আপনি কি সময় খুলে দেখেছিলেন ব্যাগটা কিছু? না না, ডিক্কি তো খুলনের মতো কিছু নাই, পিছনে তো অটোর পিছনে তো ডিক্কি আছে। আমি তো ব্যাগটা খুলেছেন না? না না, ব্যাগ আমি খুলছি। যা আছে পুরো হ্যান্ডওভার? হ্যাঁ হ্যাঁ, যা আছে সব হ্যান্ডওভার করেছি, তার যা যা জিনিস আছে সবই আছে। বলার অপেক্ষা রাখে না, এই লেনদেনের সমাজে সুজিত সরকারের মতো যুবরা আছেন বলেই আজও উজ্জ্বল মানবতা আর সততা। সততার বিকল্প যে নেই, তা আরো একবার প্রমাণ করলেন অটো চালক এই যুবক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে কার্যত ফ্লপ জল জীবন মিশন। মোহনপুর মহকুমার DWS এর অন্তর্গত রাঙ্গাপুরা পঞ্চায়েতের মোহনপুর চা বাগানবাসী দীর্ঘ 35 বছর কুয়োর জল পান করেই জীবনযাপন করছেন। তাদের অভিযোগ, পানীয় জলের নল থাকলেও সেই নল দিয়ে আসে না পানীয় জল, তাই এক প্রকার বাধ্য হয়েই কুয়োর জল পান করতে হয় তাদের। এই কুয়োর জল পান করার কারণেই বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হতে হয় এবং এই চা বাগানে বসবাসকারীদের। জানা গিয়েছে, সম্প্রতি নির্বাচনের আগে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বাগানটি পরিদর্শন করে পানীয় জলের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই চা বাগানবাসীদের। তবে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আজ পর্যন্ত হয়নি। কি আপনার কি বলবেন? আমরা তো সরকারের এটাই চাইবো যে
আমরা জলের ব্যবস্থা দেন জলের অনেক কষ্ট এটা তো বারবার কোয়া হয়েছে দেখতেও গেছে তবুও তো আর সুবিধা করে দিচ্ছে কে দেখে গেছে? আমরা মন্ত্রী দেখে গেছে না? দেখতে গেছে, আমরা মিথ্যা কথা কইতাম না, এটা দেখতে গেছে তো আমরা জল নাই পুরা ঘরে ঘরে ঘুরেছে এটা দেখছে, ওরা দিব কইছে দিছে না, আবার ভোটের আগে দিব কইছে ওরা দিছে না, এখনো জলের কোনো ইয়ে দিছে না, এখন দিবনি না এরার মুখ দিয়ে এখন আর কি তখন। অসংখ্য ধন্যবাদ। শনিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই নার্সিং ইনস্টিটিউটের নিউট্রিশন ল্যাব। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত উত্তম ভক্ত চৌমুনি এলাকার। জানা গেছে গত 3 দিন ধরে এই ইনস্টিটিউট বন্ধ থাকার কারণে নাইট গার্ড ছাড়া অন্য কেউ ছিল না সেখানে। শনিবার সকালে এক নাইট গার্ড পোড়া গন্ধ পেয়ে ভেতরে গিয়ে দেখতে পান ল্যাবের সমস্ত কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সঙ্গে সঙ্গেই ওই নাইট গার্ড খবর দেন এলাকাবাসী সহ বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিল্ডিং এর আশপাশের এলাকায়। আজকে আগুন লাগছে। হ্যাঁ, কোথায়? নার্সিং কলেজে। এটা কোন ফ্লোরে লাগবে? এটা আপনার 3rd ফ্লোরে লাগবে। ওই জায়গাটাতে কি কাজ হইতো? ওইটা নিউট্রিশন রুম ছিল, মনে করেন মাসের ভিতরে 1-2 বার এটার ভিতরে একটা মানে স্টুডেন্টের একটা শিখাইতে হয়। নিউট্রিশন রুম ছিল, ওই রান্না টান্নার ব্যাপারে শিখাইতে হয়। আচ্ছা, এমনিতে কোনো প্রত্যেক দিন এখানে কোনো কাজ ছিল? এমনিতে প্রত্যেকদিন কোনো কিছু হয় না, মাসে 1-2 দিন হয়। আচ্ছা, আপনি কখন এই অগ্নিকাণ্ডের ঘটনাটা টের পাইছেন? আমি তো কলেজের নাইট ডিউটি মানে দায়িত্বে আছি, তো সকালবেলা যখন আমি বাথরুমে আইছি, বাথরুমে আসার পরে দিয়ে সেটা হঠাৎ একটা শব্দ হইলো, শব্দ হওয়ার পরে দিয়ে সেটা কেস থেকে হইতে পারে, আমি বাইরে এলাম, দেখলাম এমন কোনো কিছুই নাই। তো একটা স্মেল আইতেছে, মানে মনে করেন মানে তার পুষতে এরকম একটা স্মেল আইতেছে। তখন আমি আমি আজকে তো কলেজ বন্ধ, আজকে 3 দিন লাগাতার বন্ধ, কেউই নাই। তো আমি গেলাম উপরে, গিয়ে দেখলাম 2nd ফ্লোরেও কোনো কিছু নাই, 1st ফ্লোরে আইলাম, 1st ফ্লোরেও কোনো কিছু নাই। 3rd ফ্লোরে গিয়ে দিয়ে মানে একটা ওই ইলেকট্রিক পাকা যা আছে না, পাকার থেকে একটা মানে আগুন জ্বলতেছে আর কি। দৌড়ে আইলাম নিচে, এসে ফায়ার সার্ভিস ফোন করলাম, স্থানীয় লোকেরা যারা আছে তারা দায়িত্বে সেটা আনতে আগুনটা আছে না ভয়াবহ আগুন। শনিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী, আশা কর্মী, আরএসএস ও বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মারণব্যাধি HIV/AIDS সম্পর্কে একটি সচেতনতা র্যালি আয়োজিত হয় কৈলাসহরে। এদিন শহরের RGM হাসপাতাল প্রবেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শেষ হয় ঊনকোটি কলাক্ষেত্রে। শেষে HIV/AIDS সম্পর্কে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঊনকোটি কলাক্ষেত্রে। আবহমান সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার ক্রমবর্ধমান এইডস রোগের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত বক্তারা। গৌরবের দিক যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যে ক্যাম্পেইনের ইনগরেশন সিভিল সেক্রেটারিয়েটে হচ্ছে, তার পাশাপাশি ইন্টেন্সিফাইড আইইসি ক্যাম্পেইনের অনুষ্ঠান সমান্তরালভাবে আমাদের ডিস্ট্রিক্টে ইনগরেশন হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় এবং আরও ধন্যবাদ জানাতে চাই সবাইকে আজকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যে উৎসাহ উদ্দীপনার সাথে HIV/AIDS ড্রাগসের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ তার অঙ্গ হিসেবে যে র্যালি অনুষ্ঠিত হয়েছে তাদের সবার যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তেলিয়ামুড়া থানার অন্তর্গত পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতি। আক্রান্ত পরিবারের সদস্যদের মারধর করে লক্ষাধিক টাকা মূল্যের সম্পদ লুট করল ডাকাতরা। জানা যায় ভোর রাতে স্থানীয় এলাকার বাসিন্দা সবজি বিক্রেতা এবং লেবু চাষী কৃষ্ণধন দাসের বাড়িতে হানা দেয় মুখ বাঁধা ও হাফ প্যান্ট এবং গেঞ্জি পরিহিত 10 থেকে 12 জনের ধারালো অস্ত্র নিয়ে সজ্জিত ডাকাত দল। অস্ত্রের মুখে জিম্মি করে কৃষ্ণধন দাস সহ ওনার স্ত্রী এবং ছোট ছেলেকে হাত পা এবং মুখ বেঁধে রেখে ঘরের থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় এবং লণ্ডভণ্ড করে ঘরের অন্যান্য জিনিসপত্র। ডাকাতির সময় কৃষ্ণধন দাস সহ পরিবারের অন্যান্য সদস্যদের ব্যাপক মারধর করে রক্তাক্ত করে ডাকাতরা। পরবর্তী সময়ে বাড়ির মানুষের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন জড়ো হয় এবং খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। আনুমানিক 50,000 টাকা ও 10 ভরি স্বর্ণের অলংকার ডাকাতরা লুট করেছে বলে জানান পরিবারের কর্তা কৃষ্ণধন দাস। তারা
এই 2 সালে দিয়ে আপনারা কিছু গায়ে এসে সব লুটপাট করে জিনিসপত্র লেগে গেছে বাড়ি থেকে। কোন এলাকায় না? যা পশ্চিম হাওয়াই বাড়ি, এক নম্বর ওয়ার্ড। তারপর কি জিনিসপত্র স্বর্ণ নিছে আর 10। ডাকাতির ঘটনার কিনারা করবার জন্য তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গোটা এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক। পুলিশ এই ঘটনায় জড়িতদের জালে তুলতে পারে কিনা সেই দিকেই তাকিয়ে আছেন আক্রান্ত পরিবার এবং এলাকার বাসিন্দারা। তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট, নিউজ নাও। মানুষের পাশে না দাঁড়িয়ে খুঁটি আর পদের জোরে নিরীহ ব্যবসায়ীর দোকান ভিটি গায়ের জোরে দখলের চেষ্টা করেছেন কমলাসাগর বিজেপি মণ্ডল নেতা দুলাল সরকার ও তার ভাই এবং পাণ্ডবপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তপন সরকার ও তার ভাই দুলু সরকার সহ তাদের সঙ্গী সাথীরা। এমনই অভিযোগ করেছেন ফুলতলি বাজারের প্রয়াত ব্যবসায়ী সুবোধ ভৌমিকের ছেলে। তার অভিযোগ, নানান কায়দা ও ফন্দি ফিকির করে তাদের দোকান ভিটি দখল করার চেষ্টা করছেন এই বিজেপি নেতারা। ঘটনায় ন্যায় বিচারের দাবিতে স্থানীয় বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন সুবোধ ভৌমিকের ছেলে সুকান্ত ভৌমিক। এই জিনিসটা করছে তারা ওনারা ছিলেন ভাইস প্রেসিডেন্ট মনে হয়েছিলেন বিজেপির তৎকালীন সরকারের। তো আমি এতটুকু। শনিবার সোনালী সংঘ ক্লাব গৃহে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে ক্লাবের বাৎসরিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সোনালী সংঘ ক্লাব প্রত্যেক বছর আয়োজন করে সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট। এবছরও উদ্যোগ নেওয়া হয়েছে সোনালী ট্রফি টুর্নামেন্টের। এ সম্পর্কে বিস্তারিত জানান ক্লাব সদস্য গৌতম ঘোষ। তিনি বলেন, চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হতে চলেছে 27তম সোনালী ট্রফি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024। প্রত্যেকটি খেলা অনুষ্ঠিত হবে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। এই প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে নগদ 1,30,000 টাকা এবং একটি ট্রফি এবং রানার্স আপ দলের জন্য রয়েছে নগদ 70,000 টাকা ও একটি ট্রফি। এবছর টুর্নামেন্ট হচ্ছে গিয়ে 27তম, আর প্রত্যেক বছরেই যে প্রাইজ মানি যেটা থাকে এর পরের বছরে বেড়ে যায়। গতবার ছিল এটা রানার্স ছিল 50,000। এবার সিদ্ধান্ত হয়েছে যে চ্যাম্পিয়নশিপ হবে 1,30,000 আর রানার্স 70,000। এন্ট্রি ফিস হচ্ছে গিয়ে 5,000। গত বছর কটি দল অংশগ্রহণ করেছিল বা কোন জায়গা থেকে এসেছিল এই দল? 16টা। গতবার মোট 16টা দল অংশগ্রহণ করেছিল। ধলাই ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকেই এসেছিল এবং স্পোর্টস স্কুল জব্বই জেলাও অংশগ্রহণ করেছে। এবছর কি মনে করছেন? এবছর যারা অংশগ্রহণ করে প্রত্যেককেই জানানো হয়েছে এবং আশা করছি মোটামুটি 15-16টা টিম আসবে। আমরা তো আশা করি, আসলে সময়টা আমাদের খুব কম। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।